আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া অপুরা, আমি তোমাদের অমি ভাইয়া, ম্যাথ ইনস্ট্রাক্টর ব্রেনস্টর্মার্স একাডেমি। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসছি ভাইয়া বৃত্তের উপরে সম্পূর্ণ 10.1, 10.2 এবং 10.3 এর উপরে অনুশীলনীর প্রশ্ন সলভ। আমরা যে 4টা উপপাদ্য আছে সেই উপপাদ্যগুলো সলভ করব, প্লাস আমরা কিছু এমসিকিউ এবং কি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য আমি সলভ করব। আজকের ক্লাসটা একটু লেন্দি, সবাই যদি সম্পূর্ণ ক্লাসটি দেখো তাহলে ইনশাল্লাহ এতটুকু তোমাদেরকে কথা দিতে পারি, এই বৃত্ত নিয়ে তোমাদেরকে আর কোনো টেনশন করতেও হবে না এবং কোনো প্রবলেম ফেস করতে হবে না। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করি। আচ্ছা, শুরুতেই আমরা বৃত্ত নিয়ে আমরা ধারণা দিব। আসলে বৃত্ত কি, বৃত্তের মধ্যে পরিধি আছে, জ্যা কোনটা, বৃত্তের ব্যাস কোনটা, বৃত্তের ব্যাসার্ধ কোনটা, এই বিষয়গুলো নিয়ে আমরা চলো একটু ধারণা নেই। ফার্স্টেই আছে বৃত্ত, সার্কেল। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহ নিয়ে যে আবদ্ধ বক্ররেখা তৈরি হয় তাকে কি বলা হয়? বৃত্ত। দেখো এই যে আমাদের একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট কি দূরত্ব নিছি আমরা কত আর, এই নিয়ে এই দেখো একটা আবদ্ধ বক্ররেখা আমরা অঙ্কন করছি। এই আবদ্ধ বক্ররেখাটাকে আমরা কি বলবো? বৃত্ত। এবং যে বিন্দুকে আমরা কেন্দ্র করে এই বক্ররেখাটা আঁকালাম এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় কেন্দ্র। এটা হলো কি ভাইয়া? বৃত্তের কেন্দ্র। এবং কেন্দ্র থেকে এই যে দেখো খেয়াল করো, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিসটেন্সটা থাকে এইটাকে বলা হয় ব্যাসার্ধ। কি বলা হয়? ব্যাসার্ধ। এবং আরেকটা মজার বিষয় কি জানো ভাইয়া? এই ব্যাসার্ধকে যদি তুমি দ্বিগুণ করে দাও, ব্যাসার্ধ কি করো? দ্বিগুণ করো, ওইটাকে বলা হয় ব্যাস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি? ব্যাস ব্যাসার্ধের কি দ্বিগুণ। ঠিক আছে, এই দেখো ডি ইকুয়ালস টু আমরা তাহলে লিখতে পারি কি ভাইয়া? 2r। ব্যাসার্ধ যদি হয় r তাহলে ব্যাস কি হবে ভাইয়া? 2r। আচ্ছা, এবার আসি ভাইয়া যে পরিধি। পরিধিটা কি? পরিধিটা হলো এই যে বৃত্তের সম্পূর্ণ আমরা একটা কি পাচ্ছি ভাইয়া? একটা দৈর্ঘ্য পাচ্ছি, তাই না? এখানে বক্ররেখার একটা দৈর্ঘ্য আছে না? এই সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় কি ভাইয়া? বৃত্তের পরিধি। তাহলে দেখো আমরা কি শিখলাম? আমরা শিখলাম, তোমরা কি জানো এই যে একটা যে ডট চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ বিন্দু, এটাও কিন্তু একটা বৃত্ত। তোমরা কি জানো? এটাও একটা বৃত্ত। এই বৃত্তকে কি বলা হয়? এটাকে বলা হয় বিন্দু বৃত্ত। কি বলা হয়? বিন্দু বৃত্ত। বিন্দু বৃত্তের কি ব্যাসার্ধ আছে? নাই। বিন্দু বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়ালস টু কত? 0। এটা কিন্তু বইয়ে নাই, আমি এক্সট্রা একটা তথ্য তোমাদেরকে দিলাম, এটা মনে রাখবা। আচ্ছা ভাইয়া, এবার আমরা দেখবো যে বৃত্তের হলো জ্যা দেখবো, প্লাস আরেকটা কি আছে ভাইয়া? চাপ। জ্যাটা কি ভাইয়া? জ্যা হলো বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক অংশ। পরিধির যে কোনো, এইটাও কিন্তু একটা জ্যা। তারপরে এই যে এটা যেটা দেখতেছো এইটাও কিন্তু একটা জ্যা। কিন্তু ভাইয়া তাহলে আপনি না একটু আগে পড়াইলেন এটা যে ব্যাস বললেন, তাহলে কি এটা ভুল? না, এই যে বৃত্তুর পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখা এটা হলো জ্যা। তারপরে যদি আপনারা বলেন যে এই যে এতটুকু অংশ এটাও কিন্তু একটা জ্যা, বুঝতে পারছেন? আবার আমি যে এখানে এই যে এইখান থেকে এই যে পরিধির দুই বিন্দু কেন্দ্র দিয়ে নিয়ে গেছি এইটাও একটা জ্যা। তাহলে ভাইয়া ব্যাস কোনটা? ব্যাস হলো বৃত্তের এমন একটা জ্যা যেটা হলো কেন্দ্র দিয়ে যায়, আর কেন্দ্র ছাড়া যেগুলো যাচ্ছে সেগুলোকে আমরা বলবো কি? জ্যা। এবং এটাও জ্যা, এটাও জ্যা। আর ব্যাস হলো কি? ব্যাসের অবশ্যই একটা শর্ত আছে, সে অবশ্যই কি করতে হবে ভাইয়া? তাকে কেন্দ্র দিয়ে যেতে হবে। বুঝতে পারছি এই বিষয়টা? আমরা একটু পরে প্রমাণ করব যে বৃত্তের বৃহত্তম জ্যাই কি? ব্যাস। চলো আমরা সামনে এটা প্রমাণ করব। আরেকটা ভাইয়া আছে হলো চাপ। চাপটা কি ভাইয়া? দেখো জ্যা দ্বারা বিভক্ত প্রত্যেক অংশকেই বলা হয় চাপ। তাহলে চাপ কোনটা ভাইয়া? দেখো এই যে জ্যা দ্বারা আমার বৃত্তকে দুটো অংশে বিভক্ত করছে। কোন অংশ ভাইয়া? এই যে পুরো একটা অংশ এই সাইডে, আর এই যে নিচের দিকে একটা অংশ। তাহলে নিচের দিকে এটা একটা চাপ পি ওয়াই কিউ, এটা একটা চাপ, এবং কি পি জেড কিউ এই বৃত্তের আরেকটা চাপ। অর্থাৎ পি কিউ যেটা বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করছে। তাহলে তোমরা কিন্তু ভাইয়া সবকিছুই আমরা চিনলাম। কেন্দ্র কোনটা, ব্যাসার্ধ কোনটা, ব্যাস কোনটা, চাপ কোনটা, জ্যা কোনটা, সবগুলাই কিন্তু আমরা এখন পরিচিত হয়েছি। এখন চলো আমরা কিছু উপপাদ্য আছে, থিওরাম আছে, সেগুলো নিয়ে আলোচনা করব, প্লাস অনুশীলনীর কিছু কোশ্চেন আছে সেগুলো নিয়েও আমরা দেখব। চলো আমরা সামনে আগাই।
দেখছো একটা জিনিস দেখো, এইখানে কি একটা হিংস দিয়ে রাখছি আমরা, সেখানে কি বলছি, ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। এই দেখেন, এই যে এটা হলো ব্যাস, আবার কি বললাম, এটা বৃত্তের জ্যাও, তাহলে এইটাই হলো কি বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যা। আচ্ছা, এবার ভাইয়া আমরা কিছু সংজ্ঞা দেখব, সেটা হলো সূত্র বলো, যেটা হলো ব্যাস সমান আমরা জানি 2r, পরিধি সমান হলো 2πr। এগুলো কিন্তু ভাইয়া আমাদের মুখস্থ রাখতে হবে, বুঝছো। বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বৃত্ত আমরা একটু আগে যে বৃত্তটা দেখছি, এই বৃত্তের যে এরিয়াটা আছে, এই যে মাঝখানের যে অংশটুকু দেখতেছেন, এইটাকে বলা হয় কি ক্ষেত্রফল, এরিয়া। এটা সমান কি ভাইয়া πr²। তারপরে বেলন, সামনে আমরা বেলন দেখব, বেলন কেমন, বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সবকিছু এখানে দেয়া আছে। আর আরেকটা বিষয় দেখো ভাইয়া, পায়ের দেখো দুইটা মান, তোমরা কিন্তু এমসিকিউর জন্য দুইটা মানই একটু মনে রাখবা, সেটা হলো 22.7, আরেকটা কি ভাইয়া, এই 22.7 কে যদি আমরা ডিভাইড করি তাহলে আসে হলো ফ্র্যাকশনে নিয়ে আসলে 3.14। তো এটা ভাইয়া সবাই একটু মনে রাখবা, এটা হলো এর জন্য লাগে, এমসিকিউর জন্য প্রয়োজন আছে। আচ্ছা, আমাদের ফার্স্টে উপপাদ্য নাম্বার 1, সেটা কি আছে, চলো আমরা ফার্স্টে উপপাদ্যটা একটু লাইনটা ভালোভাবে পড়বো, বুঝবো, তারপরে আমরা প্রমাণে আসব। তোমরা উপপাদ্যটাকে বুঝতেই চাও না, তোমরা মনে করো উপপাদ্য মানেই কঠিন একটা জিনিস, মুখস্থের বিষয়। ভাইয়া না না, আমি একটা কথাই বলবো, উপপাদ্য কোনো মুখস্থের বিষয় না। সবসময় মাথায় এটা রাখবে, ম্যাথ কোনোদিন মুখস্থ হয় না ভাই, এইটা সবসময় মনে রাখবেন। ম্যাথ টেকনিক্যালি আমাদেরকে সলভ করতে হবে, বুঝতে পারছি বিষয়টা। তো আমি আশা করি ভাইয়া এই ক্লাসগুলো যদি তুমি দেখো, তাহলে এতটুকু বিশ্বাস ভাইয়ের উপরে রাখতে পারো যে তোমার কোনো কিছু আর আজকের পর থেকে মুখস্থ করতে হবে না। আমি চতুর্ভুজ নিয়েও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, ওইগুলো যদি ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ তোমাদের আর মুখস্থ করতে হবে না। আচ্ছা ভাইয়া, চলো আমরা পড়ি, সেটা হলো কি ব্যাস ভিন্ন। কি বলছে, ব্যাস ভিন্ন। তাহলে আমার একটা বৃত্তের আমার এমন একটা কি নিতে হবে, ব্যাস ভিন্ন জ্যা নিতে হবে, যে জ্যাটা ব্যাস হতে পারবে না। তাহলে অবশ্যই আমার ওই জ্যাটা কেন্দ্রগামী হবে না। কি হবে না, কেন্দ্রগামী হবে না। এর মধ্যবিন্দু, যে জ্যাটা নিব তার মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব, কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপরে কি বলছে ভাইয়া, লম্ব। তাহলে ভাইয়া এইটা আমার হলো একটা বৃত্ত, এই যে খেয়াল করো, এইটা হলো আমার একটা বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তটা, এই বৃত্ত তোমাকে কি বলছে ভাইয়া, তোমাকে দাঁড়াও, এই বৃত্তে দেখো, এই যে খেয়াল করো, এই আমার বৃত্ত, এই বৃত্তের আমার কি ভাইয়া, ব্যাস ভিন্ন কোনো একটা জ্যা। এই যে এটা হলো কি, এটা হলো আমার ব্যাস ভিন্ন একটা জ্যা। এই জ্যায়ের মধ্যবিন্দু কোনটা, এই জ্যায়ের মধ্যবিন্দু এম, আমরা ধরে নিছি এই বিন্দু, কেন্দ্র থেকে এই জ্যায়ের উপরে লম্ব, অর্থাৎ এইটা যে আমার এই জ্যায়ের উপরে লম্ব, এইটা আমাকে কি করতে হবে ভাইয়া, প্রুফ করতে হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হচ্ছে কি ভাইয়া, দেখো খেয়াল করো সবাই, আমাকে প্রমাণ করতে হবে এ বি লম্ব ও এম, এটা আমাকে প্রুফ করতে হবে। বুঝতে পারছি সবাই? এই যে এটা হলো আমাকে কি করতে হবে ভাইয়া, এটাকে আমাকে প্রুফ করতে হবে। এই যে এইটা হলো আমার ব্যাস ভিন্ন একটা জ্যা, এই জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এই জ্যায়ের উপরে লম্ব, এটা আমাকে প্রুফ করতে হবে। আচ্ছা ভাইয়া, আমরা সবাই এই উপপাদ্য শিখার আগে আমরা একটা জিনিস শিখবো, তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা ক্লাস 7-এ আমরা কিছু ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করে আসছি, সেইগুলো কনসেপ্ট এখন আমাদের লাগবে ভাই। বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো একটু আমরা খেয়াল করো ভাইয়া, ত্রিভুজের যখন সর্বসমতা আমরা প্রমাণ করছি, এইটা আমাদের কাজে লাগবে, এখন আমাদের দরকার আছে। তাহলে আমি এই জিনিসগুলো একটু আগেই তোমাদের এটা আরেকটা সাইন দিয়ে আঁকাই। এখন আমি একটু
আগে আমরা আলোচনা করে আসি, যেহেতু আমরা ভাই অনেক দিন চলে গেছে, আমাদের মনে কিছু থাকে না, আমরা একটু আলোচনা করি জিনিসগুলো। দেখো এটা একটা ABC একটা ত্রিভুজ, তারপরে এটা হলো আরেকটা ত্রিভুজ EFG। আমাদের চোখে মানে ত্রিভুজ দুইটা মানে প্রায় সমান সমান লাগতেছে। আমরা ত্রিভুজের যখন দেখো ভাইয়া এক সময় আমরা প্রমাণ করছি যে ত্রিভুজের দুইটা বাহু যখন সর্বসম থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যখন সমান হয় তখন আমরা বলতে পারি যে দুইটা ত্রিভুজ সর্বসম। আবার যখন আমরা একটা ত্রিভুজের তিনটা কোণ যখন আমরা বলি যে সমান আছে দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা বা দুইটা কোণও যদি সমান থাকে তখন আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটো সর্বসম, এবং পরবর্তীতে আমরা লিখতে পারি কি বাহু দুইটাও কি সমান। তাহলে একটা জিনিস সব সময় তোমরা মাথায় রাখবা যে আমরা অ্যাকচুয়ালি কোনটা প্রমাণ করতেছি। আমরা ধরো যদি এসির সমান EG এই দুইটা বাহু যদি আমরা ধরেন প্রমাণ করতে চাই সমান, যেহেতু এইটা আমাকে প্রমাণ করতে হবে এই দুইটা বাহু সমান, তাহলে আমরা কি করব ভাইয়া বাকি দুইটা বাহু যে ত্রিভুজের সমান এইটা আগে আপনাকে প্রমাণ করতে হবে। বুঝতে পারছি ভাইয়া বিষয়টা? ত্রিভুজের বাকি দুইটা বাহু এই যে এই দুইটা বাহু যে সমান এটাকে আপনাকে প্রমাণ করতে হবে, দেন এই দুই বাহুর অন্তর্ভুক্ত একটা কোণও আপনি কি দেখাতে হবে সমান। তাহলে তখন আপনি লিখতে পারবেন যে কি ত্রিভুজ ABC সর্বসম EFG। বুঝতে পারছি ভাইয়ারা? আবার যদি ধরেন সাপোজ আপনাকে বলল যে এই কোণ আর এই কোণ আপনাকে কি সমান প্রমাণ করতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে ত্রিভুজের এই যে এই বাহুগুলো আপনাকে আগে তিনটা বাহু সমান প্রমাণ করে নিয়ে এসে আপনাকে বলতে হবে কি ত্রিভুজটা সর্বসম, তাহলে কোণও কি সমান। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষাই নিলাম যে আপনাকে যখন কোণ বলবে সমান প্রমাণ করতে বলবে কোণ ত্রিভুজের, তখন আপনি কি করবেন বাহুগুলো আপনি কি করতে আসবেন প্রমাণ করে আসবেন, সমান প্রমাণ করে আসবেন। আর আপনাকে যখন বাহু প্রমাণ করতে বলবে তখন আপনি ত্রিভুজের বাকি কোণগুলা আপনার আগে প্রমাণ করতে হবে যে এরা সমান। এই কনসেপ্টটা যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলে ভাইয়া আমি এতটুকু বলতে পারি বৃত্ত হোক আর চতুর্ভুজ হোক যে কোনো কিছুই আপনার কাছে পানি লাগবে। পানি মানে উপপাদ্য মানেই আপনার কাছে লাগবে কি একবারে পানি। তাহলে চলো ভাইয়া আমরা আগাই। আমি কনসেপ্টটা তোমাদেরকে দেখাই দিলাম, এই কনসেপ্ট নিয়ে আমাদের যতগুলা এই উপপাদ্য আছে আমরা সলভ করবো ইনশাল্লাহ। প্রত্যেকটাই ভাই অ্যাকচুয়ালি দিন শেষে ত্রিভুজের সর্বসমতা দিয়ে আমাদের প্রমাণ করতে হয়। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা তো প্রমাণ করতেছি বৃত্ত, তাহলে আপনি ত্রিভুজ নিয়ে আসলেন কেন? ভাই ত্রিভুজ তোমার জীবন ছাড়বে না, ত্রিভুজ সবসময় কাজে লাগে, ত্রিভুজ আমাদের লাইফের একটা পার্ট মনে করো, ঠিক আছে? এটা রাখতে হবে জীবন সঙ্গী। আচ্ছা তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন আমাদের একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা কি ভাইয়া? দেখো এটা হলো আমাদের স্ট্রেট লাইনে আছে, সবাই ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হলো আমাদের যেটা দিছে, এটা স্ট্রেট লাইনে আমাদের এই শর্ত তোমাকে বলেই দিছে, ঠিক আছে? এটা তোমাকে বলে দিছে, এই এতটুকু অংশ তোমাকে বলে দিছে। এখন প্রমাণের স্বার্থে আমাদের কি করতে হবে ভাইয়া? প্রমাণের স্বার্থে আমাদের কি করতে হবে? এই যে নতুন একটা অংশ, এই পার্ট আর এই পার্ট, এতটুকু অংশ আপনি কি করতে হবে? নতুন করে অঙ্কন করতে হবে। তাহলে আমরা কি করলাম ভাইয়া? OA আর OB আমরা কি করছি ভাইয়া? যোগ করছি। OA অঙ্কন, অঙ্কনের ক্ষেত্রে কি অঙ্কনের ক্ষেত্রে আমরা কি করলাম ভাইয়া? OA ও OB যোগ করছি। আচ্ছা আপনি যখন এটা যোগ করছেন আমাদের মাঝে দুইটা ত্রিভুজ পেয়ে গেছি, তাই না ভাইয়া? আপনারা বলতে পারবেন ত্রিভুজ দুইটা কোনটা? দেখেন খেয়াল করেন, এখানে আমরা দুইটা ত্রিভুজ পাইছি। কোন দুইটা ত্রিভুজ পাইছি? এই যে এই একটা ত্রিভুজ পাইছি এবং আমরা আরেকটা ত্রিভুজ পাইছি, সেটা হলো কি ভাইয়া? এই যে একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ স্টাজে সমান, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে ভাইয়া আমরা প্রমাণ করতে পারবো এই বাহুর উপরে এটা একটা লম্ব। কেমনে? চলো আমরা আগাই। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা দেখে আসছি যে একটা বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো ব্যাসার্ধ তাদের প্রত্যেকের দূরত্ব কি সমান।
তাহলে এই যে এই দূরত্বগুলো যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে এই পয়েন্টের যে ডিসটেন্স, কেন্দ্র থেকে এই পয়েন্টের ডিসটেন্সও সমান হবে, কারণ এরা কি একই বৃত্তের, এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ, এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ভাইয়া আমরা এখানে বলতে পারি সেটা হলো কি, চলো দেখি, আমরা এখানে বলতে পারি যে ও এ, কি ভাইয়া, ও এ, ও এ ইকুয়ালস টু ও বি। কেন? এরা সমান, এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এইবার খেয়াল করো, ও এম কি ভাইয়া, ও এম, এই যে ও এম, এই যে দুইটা ত্রিভুজের মধ্যে ও এম আপনারা যা দেখতেছেন, ও এমটা কি, ও এম সাধারণ বাহু না? তাহলে আমরা লিখতে পারি, সরি, ও এম ইকুয়ালস টু ও এম, মানে হলো এরা কি, এরা হলো সাধারণ বাহু, দুইটা ত্রিভুজের সাধারণ বাহু। আচ্ছা দেখো ভাইয়া আরেকটা বিষয় কি, দেখো সবাই একটু খেয়াল কর, মনোযোগ দাও, সেটা হলো আমরা কিন্তু বলে আসছি কি, ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, ব্যাস ভিন্ন কোন জ্যা, এই যে জ্যা এর মধ্যবিন্দু, এই যে এম, তাহলে ভাইয়া এম যদি এই জ্যায়ের মধ্যবিন্দু হয় তাহলে কি আমরা এটা লিখতে পারি? সবাই বলো, এটা কি আমরা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, কেন পারবো না? আমরা এখানে লিখতে পারি কি ভাইয়া, এ এম ইকুয়ালস টু, এম ইকুয়ালস টু বি এম। কারণ কি, আমার তো এটা স্টেটমেন্টে দেয়া আছে, আমার কোশ্চেনেই দেয়া আছে, সেটা হলো কি, ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে এম যদি মধ্যবিন্দু হয় তাহলে কি এম ইকুয়ালস টু আমরা বি এম লিখতে পারলাম। এখন খেয়াল করছো ভাইয়া, দুইটা ত্রিভুজের মধ্যে, খেয়াল করো ভাইয়া সবাই, দুইটা ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ অফ কি, এখানে আমরা ও এ এম, ও ত্রিভুজ অফ ও এম বি, ও এম বি, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা বাহুই সমান পেয়ে গেছি, তাই না? তিনটা বাহু যদি, একটা ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয় তাহলে কি আমাদের সর্বসম্মত প্রমাণ করা কি আর বাকি আছে? নাই। তাহলে আমরা লিখতেই পারি কি ভাইয়া, ত্রিভুজ অফ ও এ এম সর্বসম ত্রিভুজ অফ ও এম বি। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, যেহেতু এই দুইটা ত্রিভুজ সমান এবং এম এইটার মধ্যবিন্দু, তাহলে আমাদের এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে এই কোণ, এই দুইটা কোণও সমান হবে। এবার খেয়াল করো, ত্রিভুজ কোণ অফ ও এম এ, ও এম এ ইকুয়ালস টু কোণ অফ ও এম বি, ও এম বি। যেহেতু তিনটা ত্রিভুজ সমান তাহলে এই ত্রিভুজের কি হবে, এই কোণও সমান হবে। ভালো করে খেয়াল করেন, যদি এই কোণটা সমান হয়, এই কোণ দুইটা যদি সমান হয় এবং এম যেহেতু মধ্যবিন্দু, তাহলে এই দুইজন কোণ কি রৈখিক যুগল কোণ না ভাইয়া? এখন কথা হচ্ছে যে ভাই রৈখিক যুগল কোণটা আবার কি? সবাই খেয়াল করো, রৈখিক, রৈখিক মানে কি, এই যে একটা রেখা, রৈখিক যুগল মানে এই রেখার উপরে যে কোণ উৎপন্ন হয়, যুগল মানে জোড়া, এই যে এক জোড়া রেখার উপরে আমরা জানি এক সরল কোণ কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রির উপরে যখন যুগল কোণ দেয়, এই কোণ আর এই কোণ সমান হবে, তাহলে আমরা ইজিলি বলতে পারি কি এই দুইটা কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। কি ভাইয়া? তাহলে দেখো খেয়াল করো, এখানে আমরা বললাম যেহেতু এই দুইটা কোণ কি রৈখিক যুগল কোণ এবং এরা কত ডিগ্রি, এদের মান কত, 90 ডিগ্রি। যেহেতু কোণ দেয় কি ও এম এ প্লাস কি ভাইয়া ও এম বি ইকুয়ালস টু দুই সমকোণ, কি ভাইয়া, দুই সমকোণ সমান কত, 180 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি, সাইডে দেখো, ও এম এ ইকুয়ালস টু কি ভাইয়া, ও এম বি ইকুয়ালস টু এক সমকোণ, তাই না?
এরা হলো এক সমকোণ। এরা যদি ভাইয়া এক সমকোণ হয়, এই যে এ এক সমকোণ, এ এক সমকোণ, দুইজন যদি এক সমকোণ হয় তাহলে আমরা বলতেই পারি সমলম্ব ছাড়া তো কোনো কি সমকোণ হওয়া সম্ভব নয়। তাহলে এটা কি আমার প্রমাণ হওয়া কি আর বাকি আছে? প্রমাণিত। তাহলে আমরা লিখতে পারি কি ভাইয়া, এই যে এ বি লম্ব ও এম প্রমাণিত। সবাই কি বুঝছেন ভাইয়া? আপনারা সবাই যদি বুঝে থাকেন তাহলে ভাইয়া আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে ডান। ঠিক আছে, দেখো সবাই যদি না বুঝে থাকো আমি আরেকবার একটু সামারাইজ করি। ঠিক আছে, সেটা হলো কি ভাইয়া, ব্যাস ভিন্ন কোনো একটা জ্যা, দেখো খেয়াল করো, ব্যাস ভিন্ন আমার একটা জ্যা, এই যে একটা জ্যা, এই জ্যায়ের মধ্যবিন্দু এম, এই সংযোজক রেখাংশ এই জ্যায়ের উপরে লম্ব। তাহলে আমরা কি করছি ভাইয়া, এইটা আর এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আমরা কি করছি, ফার্স্টে সর্বসম প্রমাণ করছি, করার পরে দেখছি যে তিনটা বাহু সমান এবং তারা কি রৈখিক যুগল কোণ। এদের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি দুইটার যুক্ত হয়ে, তাহলে একটা কোণের মান কত ডিগ্রি করে হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা বলতেই পারি যে লম্ব ছাড়া তো আর সমকোণ হওয়া সম্ভব না, অতএব এই বাহুর উপরে ওএম লম্ব। আশা করি সবাই বুঝতে পেরেছো ভাইয়া। এবার আমরা কি দেখবো, দেখো কি আছে উপপাদ্য নাম্বার 2, সেটা হলো বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে খেয়াল করো, এই যে এটা আমার একটা বৃত্ত, তোমরা কি এটা জানো সবাই? দেখো একটু খেয়াল করো ভাইয়া, আমি একটু জাস্ট একটু দেখাই তোমাদেরকে যে এইটা যদি আমার বৃত্ত হয়, এই বৃত্তের এই যে কেন্দ্র, এইখান থেকে যে এর দূরত্ব হবে অবভিয়াসলি সেম দূরত্বই যদি করতে হয় তাহলে এই বৃত্তের ঠিক অপোজিট প্রান্ত থেকে আমাকে করতে হবে। এর উপরে যদি ভাইয়া তুমি আরেকটা জ্যা আঁকাও, এই জ্যা আর এই জ্যা কি সমান হবে? হবে না। তাহলে এই বৃত্তের যদি আমার সমান জ্যা করতে হয় ঠিক কি করতে হবে, এই এর অপোজিটেও আমার এই সমান জ্যা আমার আঁকাতে হবে। তাহলে সমান জ্যা যদি আমরা করি তাহলে কি হচ্ছে ভাইয়া, এই দেখো এটা হলো আমার একটা জ্যা, এই জ্যায়ের আমার কি হচ্ছে ভাইয়া, এই দেখো এটা হলো আরেকটা আমার সমান জ্যা। তাহলে এই যে এই জ্যা ধরলাম যে আমার ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের এ বি আর কি ভাইয়া সি ডি, এ বি আর কি ভাইয়া সি ডি দুইটি সমান জ্যা। এবার আপনাকে বলছে যে এই বৃত্তের কেন্দ্র ধরে নিলাম আমরা কি ও। তাহলে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে কি ভাইয়া সমদূরবর্তী। তাহলে এখন এবার একটু সবাই খেয়াল করো, আমার যেটা ছিল কোশ্চেনে সেটা আঁকানো শেষ। এবার আমাকে প্রমাণ করার বেলা কি প্রমাণ করতে হবে, এই যে কেন্দ্র থেকে এই যে আমরা একটা লম্ব আঁকাবো, এইখান থেকে যে দূরত্ব এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কি হবে, সমান হবে। এইটা আপনাকে প্রমাণ করতে বলছে। সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছেন মনে হয় বিষয়টা? তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স আর কি ভাইয়া এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স। আচ্ছা এক মিনিট, এই এতটুকু ডিস্টেন্স আর এই পয়েন্ট থেকে এই এতটুকু ডিস্টেন্স কি সমান। ঠিক আছে সবাই, তাহলে এবার একটু খেয়াল করো, এইদিকে আসো। তাহলে আমরা কি করলাম, এটা এম মধ্যবিন্দু আর এটা দিলাম কি এন। ঠিক আছে, আপনাকে প্রমাণ করতে হবে ও এন ইকুয়ালস টু ও এম। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে হচ্ছে কি ভাইয়া, প্রমাণ করতে হবে ও এন ইকুয়ালস টু ও এম। সবাই একটু খেয়াল রাখবে ভাইয়া, পরীক্ষায় কিন্তু এই লেখাগুলো আসে না। পরীক্ষায় কি আসে জানো, পরীক্ষায় এই জাস্ট যতটুকু অংশ প্রমাণ করতে বলে অতটুকু অংশই এটাই দিয়ে রাখে প্রমাণে। এবার দেখো, এবার আমরা একটু অঙ্কন করব। অঙ্কন কি, কারণ প্রমাণ করতে হলে আমাকে তো ত্রিভুজ আনতে হবে। অঙ্কন, অঙ্কনটা কি করব ভাইয়া, জাস্ট খেয়াল করো সবাই, জাস্ট আমরা ও থেকে এ পর্যন্ত যোগ করব আর সি থেকে ও পর্যন্ত যোগ করব। তাহলে আমরা এটা লিখতে পারি কি, যে ও এ ও
ও সি যোগ করি। আচ্ছা এখন প্রমাণে আসো। প্রমাণ কি ভাইয়া? প্রমাণের ক্ষেত্রে এখানে আমাদের দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কোন দুইটা ত্রিভুজ হয়েছে ভাইয়া খেয়াল করো। এই যে একটা ত্রিভুজ এবং এই বৃত্তের এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি, কি প্রমাণ করবো ভাইয়া? সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো কি এই যে ON ইকুয়ালস টু OM। শেষ। তাহলে এখন সর্বসম প্রমাণ করার জন্য ফার্স্টেই আমরা একটা লাইন লিখতে পারি, সেটা হলো আমরা জানি সেটা হলো OA ইকুয়ালস টু OC। কেন এরা সমান? কারণ কি OA ইকুয়ালস টু OC কেন সমান হলো? কারণ OA আর OC হলো এই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব এটাকে বলা হয় কি ব্যাসার্ধ। তাহলে এরা কি? এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। কি ভাইয়া? একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধই কি সমান। ঠিক আছে। আচ্ছা এবার আরেকটা বিষয় দেখো, খেয়াল করো সবাই, আরেকটা বিষয় আমরা প্রমাণ করে ফেলতেছি। এবার AM ইকুয়ালস টু BM। কেন ভাইয়া? AM ইকুয়ালস টু কি? এই যে AM ইকুয়ালস টু BM, আবার CN ইকুয়ালস টু কি ভাইয়া? DN। এখন কথা হচ্ছে যে ভাইয়া এরা দুজন কেন সমান? দেখো আমরা একটু আগে পড়ে আসছি, সেটা হলো কি বৃত্তের যে কোনো ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর ওই সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব এবং ওই জ্যাকে কি করে ভাইয়া? সমদ্বিখণ্ডিত করে। ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। আমরা উপপাদ্য নাম্বার 1-এ পড়ে আসছি। তাহলে ওই উপপাদ্য 1 থেকে আমরা লিখতে পারতেছি কি AM ইকুয়ালস টু BM, CN ইকুয়ালস টু DN। আবার আমরা এখান থেকে আরেকটা জিনিসও লিখতে পারি, সেটা হলো কি ভাইয়া? খেয়াল করো, আমরা এখানে লিখতে পারি যে AB ইকুয়ালস টু হাফ অফ AB ইকুয়ালস টু AM, তাই না? আবার হাফ অফ CD, হাফ অফ কি ভাইয়া? CD ইকুয়ালস টু CN। কেন এরা হাফ হলো কেন ভাইয়া? খেয়াল করো যে এটা হলো আমার পুরো বাহু, এটাকে যদি AB কে অর্ধেক করি তাহলে আমরা অবভিয়াসলি লিখতে পারি AM। আবার এই যে CD হলো আমার কি পুরো দৈর্ঘ্য, এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা এই এতটুকু অংশ পরিমাণ লিখতে পারি কি CN। এই যে CN। তাহলে এখান থেকে তো আমরা লিখতেই পারি ইজিলি, এখান থেকে আমরা কি লিখতে পারি? হাফ অফ AB ইকুয়ালস টু হাফ অফ কি? হাফ অফ CD। এই যে হাফ অফ AB এর মান দেখো, খেয়াল করো, হাফ অফ AB এর মান হলো AM আর হাফ অফ CD এর মান হলো কি ভাইয়া? CN। তাহলে এইখান থেকে আমরা এইটা লিখতেই পারি যে কি AM ইকুয়ালস টু কি ভাইয়া? CN। এখন দেখো খেয়াল করো ভাইয়া সবাই, AM ইকুয়ালস টু যদি CN হয়, AM ইকুয়ালস টু CN, একটা ত্রিভুজের দুইটা বাহু আমরা অলরেডি কি এখন প্রমাণ করে ফেললাম। তাহলে এখানে দেখো খেয়াল করো, AM ইকুয়ালস টু কি ভাইয়া? AM ইকুয়ালস টু CN। তাহলে আমরা এখানে এই একটা বাহু প্রমাণ করে ফেললাম, এইটা আর একটা বাহু আমরা কি করলাম? প্রমাণ করে ফেললাম। দুইটা বাহু আমাদের অলরেডি প্রমাণ করা শেষ। এইবার খেয়াল করো ভাইয়া, দুইটা বাহুর যে অন্তর্ভুক্ত কোণ আছে, এই যে দেখো ভাইয়া, এই একটা বাহু, এটা একটা বাহু এবং এটা একটা বাহু, এটা বাহু। আমরা জানি যে দুইটা ত্রিভুজের দুইটা বাহু যখন সমান হবে তাদের বাহুর সংলগ্ন যে কোণ থাকে সেটাও সমান হয়। তাহলে এই যে বাহুর সংলগ্ন যে কোণটা আছে, এই দুইটা কোণও কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি OCN, কোণ অফ OCN ইকুয়ালস টু কোণ অফ কি ভাইয়া? OAM। তাহলে ভাইয়া সবাই একটু খেয়াল করো, দেখো আমরা দুইটা ত্রিভুজের মধ্যে, এখানে কোন দুইটা ত্রিভুজ ভাইয়া? এখানে দেখো আমি একটু এখানে লিখে দিই সাইডে, দুইটা ত্রিভুজ এখানে আমরা লিখি, সেটা হলো ত্রিভুজ অফ OAM, ত্রিভুজ অফ OAM ও ত্রিভুজ অফ
ও সি এন এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দুইটা বাহু প্রমাণ করছি আর আরেকটা কি কোণ প্রমাণ করছি। তাহলে দুইটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ প্রমাণ, তাহলে আমরা ইজিলি ভাইয়া বলতেই পারি এই দুইটা ত্রিভুজ কি আমার সর্বসম। তাহলে ত্রিভুজ অফ ও এ এম সর্বসম ত্রিভুজ অফ ও সি এন দুইটা ত্রিভুজ সর্বসম আমরা প্রমাণ করে ফেলছি। এখন কথা হচ্ছে যে ভাইয়া ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে কি আমরা বলতে পারি না এই ত্রিভুজের বাকি যে বাহুগুলো আছে তারাও সমান? এটা কি আমরা বলতে পারি? এই যে এইখান থেকে এতটুকুর যে দূরত্ব, আবার কি এখান থেকে এতটুকু দূরত্বই কি এই যে এদের মধ্যবর্তী দূরত্ব, এবং কি এরা হলো দুইটা ত্রিভুজের দুইটা বাহু। তাহলে আমরা ইজিলি বলতেই পারি যে ও এম ইকুয়ালস টু ও এন। এই যে আমাদের প্রমাণ শেষ, ও এম ইকুয়ালস টু ও এন প্রমাণিত। আচ্ছা ভাইয়া এবার খেয়াল করো সবাই, এবার দেখো কি বলছে ভাইয়া, কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পরে কি ভাইয়া সমান। অর্থাৎ আমরা যে উপপাদ্য নাম্বার এই যে 2 শিখে আসলাম, বৃত্তের সকল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এবার তোমাকে প্রমাণ করতে বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। অর্থাৎ আমি এই উপপাদ্যটাই তোমাকে একটু জাস্ট আমি হিংস দিই, তোমরা একটু দেখো বিষয়টা। এর আগে তোমাকে এই দুইটা সমান তোমাকে বলে দিছে, কি বলছে সমান জ্যা, এই দুটো সমান। তো আমরা প্রমাণ করছি কি ও এম ইকুয়ালস টু ও এন। এইবার তোমাকে কি বলছে ভাইয়া, ও এম ইকুয়ালস টু ও এন সমান বলে দিছে, তোমাকে প্রমাণ করতে হবে এ বি ইকুয়ালস টু সিডি। বুঝতে পারছি বিষয়টা? অর্থাৎ এর যে উপপাদ্যটা ছিল তার জাস্ট অপোজিট, মানে সেম, কোন রকম কোনো পার্থক্য নাই। এর আগে তোমাকে বলে দিছিল যে এই দুইটা সমান, তোমাকে প্রমাণ করতে হবে এই 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 এতটুকু অংশ সমান। আর এইবার তোমাকে বলে দিছে যে এই যে এতটুকু অংশ সমদূরবর্তী, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এ বি ইকুয়ালস টু সিডি। তাহলে ভাইয়া এতটুকু অংশ যদি আমরা প্রমাণ করি, তাহলে প্রমাণের জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা। তাহলে দেখো এইটা যদি আমার বৃত্তের কেন্দ্র হয়, কোনটা ভাইয়া, এইটা যদি আমার বৃত্তের কেন্দ্র হয়, এটা আমার কি, এটা আমার বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে দেখো আমরা দুইটা জ্যা আঁকাই, সেটা হলো এই এতটুকু অংশ আর এতটুকু অংশ। এটা হলো আমার বৃত্তের কেন্দ্র, ও আমার বৃত্তের কেন্দ্র। ও থেকে দেখো খেয়াল করো ভাইয়া সবাই, ও থেকে এই যে এতটুকুর অংশের যে ডিসটেন্স, এটা আর এই পয়েন্ট থেকে এতটুকু অংশের যে ডিসটেন্স, এইটা বলে দিছে সমান। তাহলে দেখো খেয়াল করো, তাহলে আমার এ বি আর সিডি যা তোমাকে বলেই দিছে যে ও এন আর ও এম সমান। এই এতটুকু অংশ তোমাকে বলে দিছে, কি বলছে ভাইয়া, এই যে এতটুকু অংশ তোমাকে বলে দিছে, এই যে এটা যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে, কেন্দ্র থেকে সমদূরবর্তী এতটুকু অংশ কি সমান। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি ভাইয়া, দেখো খেয়াল করো, আমাকে প্রমাণ করতে হচ্ছে প্রমাণ করতে হবে এ বি ইকুয়ালস টু সিডি। এইটা তোমাকে প্রমাণ করতে হবে, এতটুকু অংশ তোমাকে প্রমাণ করতে হবে এ বি ইকুয়ালস টু সিডি। আচ্ছা, আর তোমাকে বলে দিছে কি ভাইয়া, দেখো খেয়াল করো, বলে দিছে এই যে ও থেকে এম বিন্দুর যে যতটুকু ডিস্টেন্স আর ও থেকে এন বিন্দুর ডিস্টেন্স সমান, ও এন ইকুয়ালস টু কি, ও এন ইকুয়ালস টু ও এন, এটা সমান তোমাকে বলে দিছে। এখন সবাই একটু খেয়াল করো ভাইয়া, প্রমাণের স্বার্থে আমরা এখন একটু অঙ্কন করব। অঙ্কনটা কি, অঙ্কনটা হলো এই যে ও এ আর কি ভাইয়া
ও সি এটা আমরা যোগ করব, ও এ আর ও সি যোগ করি, এটা হলো অঙ্কন আমাদের, অঙ্কন। ও এ ও সি যোগ করি। এবার প্রমাণে আসো, আমরা দেরি না করি শুরু করি প্রমাণটা। এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, রাইট? কোন দুইটা ত্রিভুজ? এই যে ও এ এম, এই একটা ত্রিভুজ, আর কি ভাইয়া? ও সি এন, এই দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, রাইট? ইয়েস অর নো? পাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে চলো দেখি আমরা। মিল আছে কি ভাইয়া? ও সি, আচ্ছা আমরা রেড পেন দিয়ে না লিখি, আমরা লিখব ও সি ইকুয়ালস টু কি ভাইয়া? ও এ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ও এম ইকুয়ালস টু কি ভাইয়া? ও এন, এটা তোমাকে কোশ্চেনে দেয়াই আছে, দেয়া আছে। তাহলে ভাইয়া খেয়াল করো, এই বাহু সমান আমরা প্রমাণ করে ফেলছি, এই বাহু সমান এটা আমরা প্রমাণ করছি, এটা আর এই বাহু সমান এটা আমরা প্রমাণ করছি। এখন আমরা যদি কোন একভাবে এই বাহু আর এই বাহু যদি সমান প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের কি প্রমাণ হয়ে যাবে। এইবার খেয়াল করো সবাই, আমরা একটা জিনিস শিখে আসছি কি ভাইয়া? এই যে এ এম ইকুয়ালস টু কি ভাইয়া? বি এম। কেন এ এম ইকুয়ালস টু বি এম কেন হলো? এই যে এ এম ইকুয়ালস টু কি? বি এম। এইটা কেন এ এম ইকুয়ালস টু বি এম? কারণ আমরা জানি যে কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব এবং ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো উপপাদ্য 1 থেকে কিন্তু আমরা এটা পাইছি, তাই না ভাইয়া? আমরা এখানে লিখে দিব সাইড নোটে যে উপপাদ্য 1, উপপাদ্য 1, কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব এবং ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা অনুরূপভাবে লিখতে পারি কি ভাইয়া? CN ইকুয়ালস টু কি ভাইয়া? DN। এটা আমরা লিখতে পারি। এটা আমরা কই থেকে পাইছি? এই যে আমরা উপপাদ্য 1 থেকে পাইছি। এবার খেয়াল করো সবাই, তাহলে এরা যদি সমান হয়, এম আর বিএম যদি সমান হয়, তাহলে আমরা লিখতেই পারবো কি ভাইয়া বলো তো? হাফ অফ এ বি, হাফ অফ কি? এ বি ইকুয়ালস টু এ এম, তাই না ভাইয়া? এটা লেখা যায় না? খেয়াল করো ভাইয়া সবাই, এই যে হাফ অফ এ বি, এই যে এ বি এর অর্ধেক কি? এম না ভাইয়া? এ বি এর অর্ধেক এম না? এটা আমরা জানি। এই যে এ বি এর অর্ধেক কি? এম। অনুরূপ ভাবে আমরা লিখতে পারি কি ভাইয়া? হাফ অফ সিডি, হাফ অফ কি ভাইয়া? সিডি ইকুয়ালস টু কি ভাইয়া? সিএন, তাই না? হাফ অফ সিডি ইকুয়ালস টু সিএন। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড এটা লেখা যায়। এই যে জাস্ট এতটুকু অংশ আমরা লিখতে পারি, এই যে এই অংশটুকু কি? লেফট হ্যান্ড সাইড। এতটুকু অংশ আমরা লিখতে পারি না ভাইয়া? কারণ কি? সিএন ইকুয়ালস টু এম আমরা তো এখানে জানি, এখানে কি সিএন ইকুয়ালস টু এম, এটা আমরা প্রমাণ করেই আসছি। তাহলে আমরা লিখতে পারি যে হাফ অফ half of AB equals to half of CD। তাহলে এই যে হাফ হাফ কাটাকাটি, তাহলে AB equals to কি? CD, প্রমাণিত। ভাইয়া এটা কি তোমাদের কাছে খুব কঠিন লাগছে? খুবই ইজি বিষয়, সবাই একটু খেয়াল করো ভাইয়া। আমাদের প্রথমে আমরা কি করছি? বৃত্ত, এই বৃত্তের দুইটা বাহু, এই যে বাহু বলতেছে সরি ভাই, এই বৃত্তের দুইটা জ্যা,
তোমাকে প্রমাণ করতে বলছে এ বি ইকুয়ালস টু কি সিডি, এবং তোমাকে বলে দিছে ও এম ইকুয়ালস টু ও এন, এতটুকু অংশ সমান। ঠিক আছে, এতটুকু যদি অংশ সমান হয় আমরা কি করলাম ভাইয়া, এতটুকু অংশ কি করছি, যোগ করছি। দুইটা ত্রিভুজের সর্বসমতার মধ্যে আমরা এই দুই বাহু এই বাহু সমান এবং এইটা আর এইটা বাহু সমান তোমাকে দেয়াই আছে। আর আমরা তো উপপাদ্য 1 থেকে দেখে আসছি যে কোনো মানে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব এবং ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অতএব আমরা লিখতেই পারি এ এম ইকুয়ালস টু কি বিএম। বুঝতে পারছি ভাইয়া? তো আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আমরা এর পরেরটা দেখি। এবার আমরা প্রমাণ করব যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। খুবই একটা ছোট্ট একটা প্রমাণ, আশা করি তোমরা যদি মনোযোগ দাও তাহলে এটা খুব সহজেই ইজিলি তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো আমরা প্রমাণ করতে কি হবে এটা আগে আমরা দেখি। এই যে একটা ও কেন্দ্র বিশিষ্ট আমার বৃত্ত, এই বৃত্তের ব্যাস ধরো আমি ধরলাম যে এইটা আমার একটা বৃত্তের ব্যাস। ঠিক আছে, এই ব্যাসের নাম দিই আমরা, এই ব্যাসের আমরা নাম দিলাম, ধরো কি নাম দেওয়া যায়, এ আর বি একটা নাম দিলাম। এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি একটা ব্যাস। তোমাকে প্রমাণ করতে হবে, ধরো এইটা আমরা একটু কালারটা চেঞ্জ করি, এই যে এইটা, এটা হলো আমার আরেকটা ব্যাস। তাহলে দেখো এই ব্যাসের নাম দিলাম আমরা সি ডি। তোমাকে প্রমাণ করতে হবে কি ভাইয়া জানো? প্রমাণ করতে হবে এ বি গ্রেটার দেন সিডি, অর্থাৎ বৃত্তের ব্যাসই কি বৃহত্তম জ্যা। এই যে এ বি গ্রেটার দেন সিডি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। খুবই ইজি একটা প্রমাণ। চলো প্রমাণের স্বার্থে আমরা একটু অঙ্কন করি। কি করব, জাস্ট ও থেকে সি পর্যন্ত যোগ করব এবং ও থেকে টি পর্যন্ত ডি বিন্দু যোগ করব। তাহলে এটা আমাদের অঙ্কন। ও এ এবং ও ডি যোগ করি। চলো এবার আমরা প্রমাণে চলে যাই। আচ্ছা, প্রমাণের ক্ষেত্রে ভাই দেখো খেয়াল করো সবাই, এই যে ও থেকে এ বিন্দুর যে ডিসটেন্স, ও থেকে সি বিন্দুর দূরত্ব, ও থেকে ডি বিন্দুর দূরত্ব, ও থেকে বি বিন্দুর দূরত্ব, সবগুলো দূরত্ব সমান। কেন সমান? এই কারণেই সমান যে ও তো আমার বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। তাহলে এইটাও ব্যাসার্ধ বৃত্তের, এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটাও আমার বৃত্তের ব্যাসার্ধ। এরা সবাই কি একই বৃত্তের ব্যাসার্ধ, এবং আমরা জানি কি বৃত্তের সকল ব্যাসার্ধই কি সমান। তাহলে যদি সমান হয় ভাইয়া, বৃত্তের সকল ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি কি বলো, আমরা লিখতে পারি যে ও এ ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু ও ডি ইকুয়ালস টু কি ভাইয়া ও বি। যেহেতু এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ, এরা সবাই কি, এরা সবাই হলো একই বৃত্তের ব্যাসার্ধ। এটা হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ভাইয়া এটা যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয়, আমরা একটা জিনিস জানি, কি জানি বলো তো ভাইয়া? আমরা একটা জিনিস জানি কি, এই যে এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে দেখব, সেটা হলো কি ও সিডি ত্রিভুজ থেকে কি পাই, চলো আমরা একটু দেখি। ও সিডি ত্রিভুজ অফ, ও সিডি ত্রিভুজ অফ কি ভাইয়া, ও সি ডি থেকে পাই কি পাই, ও সি প্লাস ও ডি গ্রেটার দেন সিডি। ভাইয়া এই লাইন কই থেকে পেলেন?
আমরা একটা জিনিস পড়ে আসছি, সেটা কি জানো? সেটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে ভাইয়া এই যে এইটা আমার ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, এই যে ধরো এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্যের যোগফল অবভিয়াসলি কি হবে? এই 3 নাম্বার বাহুর দৈর্ঘ্যের থেকে কি হবে? বেশি হবে। তাহলে এই যে এইটাই লিখছি, এটা আমার বাহু, ওডি বাহুর যোগফল, এই যে যোগফল কি হয়েছে ভাইয়া? আমার 3rd নাম্বার যে সিডি বাহু থেকে বৃহত্তর। এটা আমরা ত্রিভুজ সূত্র থেকে পাই। কই থেকে পাই? ত্রিভুজ সূত্র থেকে। সাইডে নিয়ে দিবে যে ত্রিভুজ সূত্র থেকে পাই, ত্রিভুজ সূত্র থেকে পাই। এবার খেয়াল করো, আমরা কিন্তু একটু আগে একটা প্রমাণ করে আসছি, সেটা কি? ওসি সমান যদি ভাইয়া, ওসি সমান সমান যদি ভাইয়া ওডি হয়, তাহলে আমরা ওডি সমান সমান ওবি লিখতে পারি। আবার কি ওডি সমান সমান ওএও লেখা যায়, ওসি সমান সমান কি ওএও লেখা যায়। যেহেতু এরা কি চারজনই সমান, এরা যেহেতু চারজনই সমান, তাহলে আমরা লিখতেই পারি যে কি, আমরা এবার লিখতেই পারি কি, যে ও এ প্লাস ও বি গ্রেটার দেন সিডি। এবার একটু খেয়াল করো ভাইয়া, আমরা প্রমাণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছি। এই যে এতটুকুর দৈর্ঘ্য কি এ বি না? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দৈর্ঘ্য যদি এ বি হয়, এই পয়েন্টের দৈর্ঘ্য যদি এ বি হয়, তাহলে আমরা দেখো এখানে লিখতেও পারি যে কি, যে এই যে সাইডে আমি তোমাদেরকে দেখাই যে ও এ প্লাস ও বি সমান সমান আমরা লিখতে পারি কি এ বি। যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দৈর্ঘ্য ও থেকে এ বি সমান যদি আমরা কি করতে পারি, ও থেকে এ আর ও থেকে বি, এই যোগফলই কি হচ্ছে? এ বি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ইজিলি লিখতেই পারি যে এ বি গ্রেটার দেন সিডি। এইটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। দেখছো ভাইয়া, খুবই ইজি একটা জিনিস। এবার খেয়াল করো সবাই, এবার আমাকে প্রমাণ করতে কি বলছে? যে প্রমাণ করতে বলছে যে বৃত্তের যে কোনো বৃত্তের দুটি জ্যা, এই যে দুটা জ্যা পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই অংশে বিভক্ত করলে তাদের ছেদ বিন্দু, তাদের ছেদ বিন্দু কি হবে ভাইয়া? ওই বৃত্তটির কেন্দ্র হবে। এটা আপনাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমাকে আগে দুইটা জ্যা কে সমদ্বিখণ্ডিত করাই, দুটা জ্যা, ঠিক আছে? এটাকে আমরা করি, তারপরে দেখি কি হয় না হয়, পরের বিষয় দেখি। ধরো এই পয়েন্ট থেকে একটা জ্যা, এটা একটা জ্যা, ঠিক আছে? আর এই পয়েন্ট থেকে একটা জ্যা, এটা একটা জ্যা। এই যে বৃত্তের দুইটা জ্যা, তাই না ভাইয়া? এটা হলো এ বি সি আর এটা হলো ডি। তাহলে ও কেন্দ্র বিশিষ্টের, দেখো ও কেন্দ্র বিশিষ্টের এ বি সি ডি একটা বৃত্তের এ বি এবং সি ডি দুইটা জ্যা, এই দুইটা জ্যা পরস্পরকে কি করে ভাইয়া? সমদ্বিখণ্ডিত করছে। কি করছে? এই যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, এই যে কি করছে? সমদ্বিখণ্ডিত করছে। তাহলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কি হবে? কেন্দ্র হবে। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে, এই যে প্রমাণ করতে হবে কি ভাইয়া? এই যে কেন্দ্র, ওই বৃত্তের কেন্দ্র। কি প্রমাণ করতে হবে ভাইয়া? ওই তোমার বৃত্তের কেন্দ্র। এই যে এটাই হলো কি তোমার বৃত্তের কেন্দ্র, এইটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এইটা প্রমাণ করতে হলে তোমাকে কি করতে হবে ভাইয়া? দেখো তোমাকে একটু অঙ্কন করতে হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, এটা আমি লিখি, সেটা হলো দেখো খেয়াল করো, প্রমাণ করতে হবে ওই বৃত্তের কেন্দ্র। এর জন্য অঙ্কন করতে হবে আমাদের। অঙ্কন সেটা হলো, ধরি বৃত্তের কেন্দ্র ও না হয়ে ই বিন্দু, ই হলো বৃত্তের কেন্দ্র এইটা। তাহলে ও ই লম্ব, ও ই অঙ্কন করি। কি করছি ভাইয়া? ও ই লম্ব আঁকি। কি করছি? ধরি
ই বৃত্তের কেন্দ্র এবং ও ই লম্ব অঙ্কন করছি, লম্ব অঙ্কন করছি। এইবার খেয়াল করো ভাইয়া, কোন জ্যায়ের মধ্যবিন্দু থেকে কোন বিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব, এটা যেহেতু আমরা লম্ব অঙ্কন করছি এবং ওই জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা উপপাদ্য নাম্বার 1 এ শিখে আসছি। তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, খেয়াল করো, প্রমাণের জায়গায় যেহেতু ও ই লম্ব কি ভাইয়া এ বি, তাই না, যেহেতু ও ই লম্ব কি এ বি, তাহলে ও যেহেতু এ বি এর মধ্যবিন্দু, ও কি এ বি এর মধ্যবিন্দু, তাহলে ও ই লম্ব এ বি। আবার সিডি 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 লম্ব কি হচ্ছে ভাইয়া, সিডি লম্ব ও ই, সিডি লম্ব ও ই। এটা একটু আমি ইয়ে করে লিখি, এ বি লম্ব ওই। আচ্ছা এবার খেয়াল করো ভাইয়া, আমরা জানি যে কোন বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দুর উপরে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এবং ওই জ্যায়ের যে কোণ উৎপন্ন হয় এই কোণ দ্বয়ের মান কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা এইখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে কি ভাইয়া, কোণ এ ও ই ইকুয়ালস টু এক সমকোণ। এটা হলো আমরা কল্পনার ক্ষেত্রে এক সমকোণ, এটা আমরা ধরলাম এক সমকোণ। অনুরূপ ভাবে কোণ ডি ও ই এটাও কি হবে এক সমকোণ, এক সমকোণ, এক সমকোণ। এটা হলো আমার কি ভাইয়া, এটা আমার কল্পনা অনুসারে, এটা আমরা কল্পনা করে নিছি, কল্পনা। এখন খেয়াল করো ভাইয়া, আমরা কি এটা জানি যে পরস্পর ছেদে দুইটা সরল রেখা এদের মধ্যবর্তী কোণ কোন সময় কি 90 ডিগ্রি হতে পারে না। এই যে পরস্পর ছেদী দুইটা সরল রেখা এদের মধ্যবর্তী কোণ, দুইটা কোণের মান কোন সময় কি 90 ডিগ্রি হতে পারে না। অতএব আমরা এখানে লিখতে পারি যে না, এটা কোনোভাবেই সম্ভব নয়, যে আমরা যেটা করে নিছি এটা কোনোভাবেই সম্ভব নয় যে পরস্পর ভেদছেদী দুটা সরল রেখা কোনো সময় কি এদের কোণ 180 ডিগ্রি এক সমকোণ হয় না। তো অতএব আমরা এটা বলতে পারি যে কোণ এ ও ই নট ইকুয়ালস টু ডি ও ই এরা কোনো সময় সমান না এবং কি এক সমকোণ হতে পারে না, এক সমকোণ হতে পারে না, পারে না। অতএব যেহেতু এরা এক সমকোণ না, অতএব ই কোন সময় কি হতে পারে না, তোমার এর উপরে লম্ব হতে পারে না, ওই লম্ব হতে পারে না। তাহলে আমরা বলতেই পারি কি এখানে আমার কি যে কি ওই কখনোই কি লম্ব হতে পারে না, লম্ব হতে পারে না। অতএব ই বৃত্তের কেন্দ্র হতে পারে না, অতএব বি কি ই বৃত্তের কেন্দ্র হতে পারে না, বৃত্তের কেন্দ্র হতে পারে না। অতএব ওই বৃত্তের কেন্দ্র, ওই বৃত্তের কেন্দ্র প্রমাণিত।